একজন সাধারণ বাবা তার ছেলের ভবিষ্যৎ গড়ার জন্য নিজের সবটুকু বিলিয়ে দিলেন, কিন্তু রক্ষকরূপী ভক্ষক পুলিশেরা সেই বাবাকে পাথর দিয়ে থেতলে মেরে দিল। এরপর শুরু হলো এক নির্মম প্রতিশোধের গল্প, যেখানে রক্তের দামে বিচার ছিনিয়ে আনতে মাঠে নামলো এক গ্যাংস্টার। কিন্তু গল্পের আসল টুইস্ট কোথায় জানেন? একটা নির্দোষ মেয়ে, একটা ডিএনএ টেস্টের অন্ধকার অতীত, আর পুলিশের সেই নির্মম অফিসার যাকে শেষ করতে এক বেশ্যা মেয়েকেও হাতে তুলে নিতে হয়েছিল অস্ত্র। গল্পের শুরুতেই সময়টা দেখানো হয় 2011 সালের ফেব্রুয়ারি মাস। দৃশ্যে দেখতে পাওয়া যায় দুজন বয়স্ক লোক মুখোমুখি বসে কথা বলছেন। তাদের মধ্যে একজন পেশায় মেকানিক, যিনি মোটরের কাজ করছিলেন। কথা প্রসঙ্গে তিনি তার বন্ধুকে জানান আজ অনেক বছর হয়ে গেছে তিনি তার নিজের ছেলের সাথে কোনো কথা বলে না। তাদের কথা শুনে স্পষ্ট বোঝাই যাচ্ছিল যে বৃদ্ধ মেকানিকের এই দুনিয়ায় আগে বা পেছনে আপন বলতে আর কেউ নেই। তিনি একেবারেই একা। কিন্তু ঠিক সেই মুহূর্তেই তার কাছে একটা ফোন কল আসে। ফোনটি আগেই লাউড স্পিকার অন করা ছিল। ওপাশ থেকে একটি তরুণ কণ্ঠ চিৎকার করে তাকে পাপা বলে ডাকে এবং সাথে সাথেই ফোনটি কেটে যায়। তার বন্ধু রসিকতা করে বলে, তুমি তো বলেছিলে তোমার আগে পিছে কেউ নেই, তাহলেই পাপা বলে ডাকলো কে? ঠিক এখান থেকে দৃশ্যপট বদলে চলে যায় শহরের এক নির্জন সেতুতে, যেখানে একটি সরকারি পুলিশের গাড়ি যাচ্ছিল। গাড়িটিতে ছিল বিপুল পরিমাণ আধুনিক ও বিপজ্জনক অস্ত্র। হঠাৎ করেই চারজন দুর্ধর্ষ লোক পুলিশের প্রিজন ভ্যানের ওপর বোমা হামলা আর অনবরত গুলিবর্ষণ শুরু করে। মুহূর্তের মধ্যে রক্তে ভেসে যায় পুরো রাস্তা। কয়েকজন পুলিশ অফিসার ঘটনাস্থলেই প্রাণ হারায়। দুষ্কৃতকারীরা প্রিজন ভ্যান থেকে অস্ত্রের ক্যাবিনেটগুলো ছিনতাই করে নিয়ে চম্পট দেয়। এই চারজন ডাকাত মূলত অস্ত্রগুলো চুরি করে তাদের গোপন আস্তানে নিয়ে যায়, যাতে এগুলো মডিফাই করে চড়া দামে গ্যাংস্টারদের কাছে বিক্রি করা যায়। এই অপরাধ চক্রের প্রধান মাস্টারমাইন্ড ছিলেন আরশু ভাই। আরশু ভাই বয়সে বৃদ্ধ হলেও মস্তিষ্ক ব্যবহারে অত্যন্ত চতুর এবং ঠান্ডা মাথার লোক। পুলিশ ডিপার্টমেন্টের ভেতরেও তার নিজস্ব খবরই বা তথ্যদাতা রয়েছে। এই অস্ত্রের ডাকাতি সম্পূর্ণ করেছিল দেবদাস, কুটি, কারাপ্পান এবং সেবাস্টিয়ান। ডাকাত শেষে আস্তানায় বসে মদ খাওয়ার সময় তাদের এক বন্ধু দাসকে বলে, আমাদের এখন বিয়ে শাদী করে শান্তিতে সেটেল হওয়া দরকার। আমরা আর কতদিন এইভাবে পুলিশের চোখ ফাঁকি দিয়ে অপরাধের অন্ধকার জগতে থাকবো? দেখছিস না, স্বামীও বিয়ে করে সব ছেড়ে দিচ্ছে। জবাবে দাস অত্যন্ত গম্ভীর গলায় বলে, আমাদের মতো মানুষের কোনো ভবিষ্যৎ থাকে না। আমরা যদি এভাবে চলতে থাকি তবে একদিন আমাদের প্রিয় মানুষগুলো হারাতে হবে। গল্পের এই জায়গায় এবার আমাদের নিয়ে যাওয়া হয় এক সাধারণ গ্রামীণ পরিবারের কাছে, যেখানে এক ছোট ছেলে এবং তার বাবা মাকে গ্রামের মেঠো পথ ধরে হেঁটে যেতে দেখা যায়। কথায় কথায় জানা যায় স্ত্রী তার স্বামীর উপর ভীষণ রেগে আছে, কারণ স্বামীটি ছেলেকে শহরের একটি দামি ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করার জন্য নিজের জমি জমা ক্ষেত খামার সব বিক্রি করে দিয়েছে। 7 লাখ টাকা নগদ পেয়ে সেই টাকা একটি গামছায় বেঁধে সে সাথে নিয়ে ঘুরছে। স্ত্রী আক্ষেপ করে বলে, তুমি ছেলেকে পড়াতে চাও ভালো কথা, কিন্তু নিজের সব সহায় সম্বল বিক্রি করে দিলে আমরা কাল কি খেয়ে বাঁচবো? স্বামী হাসি মুখে স্ত্রীকে শান্ত করে বলে, আমি শহরে গিয়ে দিনরাত পরিশ্রম করব, আস্তে আস্তে কিস্তি শোধ করে জমি ফেরত নিয়ে নিব, আর আমাদের ছেলে পড়ালেখা করে বড় সরকারি অফিসার হবে, তখন আমাদের সব কষ্ট দূর হয়ে যাবে। কথা বলতে বলতে তারা সেই সেতুটির কাছে পৌঁছায়, যেখানে কিছুক্ষণ আগেই পুলিশের ভ্যানে ডাকাতি হয়েছিল। সেখানে দুজন পুলিশ অফিসার রক্তের দাগ মুছে ব্যারিকেড বসানোর চেষ্টা করছিল। এক পুলিশ কনস্টেবল একা সামলাতে পারছিল না দেখে সেই গ্রাম্য লোকটিকে সাহায্য করার জন্য ডেকে নেয়। সরল বিশ্বাসে লোকটি পুলিশকে সাহায্য করতে এগিয়ে যায়। কাজের ফাঁকে পুলিশ যখন জানতে চায় তার গামছার ভেতর কী বাধা আছে, লোকটি অত্যন্ত গর্বের সাথে সত্য বলে ফেলে, স্যার, এতে 7 লাখ টাকা আছে। আমি আমার ছেলেকে ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করাবো ও পড়ালেখা করে আপনার থেকেও বড় অফিসার বানাবো। কথাটি শুনতে সেই লোভী দুই পুলিশ অফিসারের চোখ চকচক করে ওঠে। কিছু দূরে দাঁড়িয়ে থাকা মা ও ছেলে দীর্ঘ সময় পার হওয়ার পরও বাবা ফিরে এনে আসায় দুশ্চিন্তায় পড়ে যায়। মা ক্ষোভ প্রকাশ করে বলে, তোমার বাপের মাথায় কোনো বুদ্ধি নেই, এতগুলো টাকা নিয়ে এভাবে কেউ সাহায্য করতে বসে? ছেলেটি তার বাবার ফোনে বারবার কল দিলেও ফোন কেউ তোলে না। অবশেষে তারা দুজন সেতুর দিকে এগিয়ে যায়, কিন্তু গিয়ে দেখে সেখানে পুলিশের গাড়িও নেই, ব্যারিকেডও নেই। একটু দূরেই ছেলেটি দেখতে পায় ব্রিজের নিচে খাদের মধ্যে তার বাবার ক্ষত বিক্ষত মৃতদেহ পড়ে আছে। পুলিশের লোকেরা টাকাটার লোভে পাথর দিয়ে থেতলে লোকটিকে নির্মমভাবে হত্যা করে টাকা ছিনতাই করে নিয়ে গেছে। যে রক্ষক সেই এখানে ভক্ষক হয়ে গেছে। অসহায় মা ও ছেলে বিচার পাওয়ার আশায় পুলিশ স্টেশনে ছুটে যায়, কিন্তু দুর্নীতিগ্রস্ত পুলিশ তাদের তাড়িয়ে দেয় এবং কোনো অভিযোগ নিতে অস্বীকার করে। উপায়ন্তর না দেখে তারা ন্যায় বিচারের জন্য আরশু ভাইয়ের দরবারে উপস্থিত হয়। পুরো ঘটনার কথা শুনে দেবদাসের মন গলে যায়। সে শিশুটিকে সান্ত্বনা দিয়ে বলে, তোমাদের টাকা আমি ফেরত এনে দেবো, আর যে তোমার বাবাকে মেরেছে তার রক্ত দিয়ে এর বদলা নেব। তুমি মন দিয়ে পড়াশোনা করো।
এরপর দেবদাস আর তার সহযোগীরা সেই লোভী পুলিশ অফিসারকে খুঁজে বের করে, যে চুরি করা 7 লাখ টাকা দিয়ে বন্ধুদের সাথে মদের আড্ডায় মেতেছিল। দেবদাস মুখের রুমাল বেঁধে হঠাৎ সেখানে চড়াও হয়, কোনো কথা না শুনে একের পর এক পুলিশকে গুলি করে হত্যা করে। এরপর প্রধান হত্যাকারী পুলিশ অফিসারটির হাত পা হাতুড়ি দিয়ে ভেঙে গুঁড়ো করে দেয়। পুলিশটি হাত জোড় করে আকুতি জানায়, আমাকে মেরো না, আমি ভুল করেছি, টাকাগুলো আমরা ভাগ করে খেয়ে ফেলেছি। কিন্তু দেবদাস তার কোনো কথা না শুনে হাতুড়ি আর গুলির আঘাতে তাকে মেরে ফেলে। এরপর একজন পুলিশ অফিসারকে এভাবে প্রকাশ্যে নৃশংসভাবে হত্যা করায় পুরো শহরে আলোড়ন সৃষ্টি হয়। সরকারের পক্ষ থেকে কেসটি দেওয়া হয় ইন্সপেক্টর হরিকে। ইন্সপেক্টর হরি একজন অত্যন্ত হিংস্র এবং চতুর পুলিশ অফিসার। সে ক্রাইম সিন পরীক্ষা করে বুঝতে পারে যে বন্দুক দিয়ে পুলিশের উপর হামলা চালানো হয়েছিল সেই একই নিষিদ্ধ অস্ত্র দিয়ে এই হত্যাও করা হয়েছে। তদন্ত করতে করতে হরি জানতে পারে এর পেছনে আরশু ভাই এবং তার পুরো গ্যাংস্টার দেবদাসের হাত রয়েছে। পুলিশের নজর এড়াতে আরশু ভাই দেবদাস ও তার সঙ্গীদের কিছুদিনের জন্য আত্মগোপনে থাকার নির্দেশ দেন। তারা জুবিন নামের এক পুরনো চেনা লোকের ড্যান্স বার এবং হোটেলের একটি গোপন ঘরে আশ্রয় নেয়। জুবিন তাদের স্পষ্ট জানিয়ে দেয়, আরশু ভাইয়ের খাতিরেই তোমাদের এখানে থাকতে দিচ্ছি, কিন্তু কোনো ঝামেলা করা চলবে না, নিজেদের মুখ আর পেছনের দরজা দুটি বন্ধ রাখবা। কিন্তু দেবদাস তো অনুধাবতে করা। এক রাতে সে মদ্যপ অবস্থায় বাড়ির ভেতর যায়। সেখানে স্টেজে একটি মেয়েকে গান গাইতে দেখে সে থমকে দাঁড়ায়। মেয়েটির গান এবং তার বিষণ্ণ চোখ দেবদাসের হৃদয়ে এক অদ্ভুত দোলা দেয়। গান গাওয়ার সময় বাড়ির এক মাতাল খদ্দের চিৎকার করে মেয়েটিকে গালিগালাজ শুরু করলেই দেবদাস এগিয়ে গিয়ে তাকে দুটো সজোরে চড় মারে এবং হুমকি দিয়ে বলে, গান শেষ না হওয়া পর্যন্ত যদি একটা শব্দ করস তবে জ্যান্ত কবর দিয়ে দেব। গান শেষ হলে দেবদাস মেয়েটির সাথে আলাদাভাবে কথা বলতে যায়। মেয়েটি জানায় সে কোয়েম্বাটুর থেকে এসেছে, ছোটবেলা থেকেই তার বড় গায়িকা হওয়ার স্বপ্ন ছিল, কিন্তু পরিবার জোর করে বিয়ে দিতে চাইলে সে ঘর ছেড়ে পালিয়ে আসে। বড় প্লেব্যাক সিঙ্গার হওয়ার ইচ্ছা থাকলেও এখন তাকে এই নোংরা বারে গান গেয়ে পেট চালাতে হয়। দেবদাস তাকে নিজের নাম বলে না, মেয়েটিও নাম জানায় না। তারা নিজেদের দুই অচেনা পথিক বলে পরিচয় দেয়। মেয়েটি বলে তাকে রোজ একই গান গাইতে হয়। দেবদাস আবেগ আপ্লুত হয়ে জানায় এই গানটি ছোটবেলায় তার মা গাইতেন। মা মারা যাওয়ার পর আজ বহু বছর পর সে আবার গানটি শুনল। পরদিন দেবদাস মেয়েটিকে গান গাইতে বারণ করে নিজের সাথে বসে মদ্যপান করার প্রস্তাব দেয়। শুরুতে মেয়েটি রাজি না হলেও পরে রাজি হয়, কিন্তু তাদের এই ঘনিষ্ঠতা এবং বারের ঝামেলা জুবিনের একদম পছন্দ হয়নি। সে দেবদাসের ওপর চড়া হলে দেবদাস রাগের মাথায় কাচের বোতল দিয়ে জুবিনের মাথা ফাটিয়ে দেয়। জীবন বাঁচাতে জুবিন সেখান থেকে চুপচাপ পালিয়ে যায় এবং সোজা পুলিশ ইন্সপেক্টর হরিকে খবর দিয়ে দেয় যে দেবদাস তার বারে লুকিয়ে আছে। পুলিশের অভিযানের কথা টের পেয়ে কুট্টি ও বাকিরা দেবদাসকে নিয়ে পালানোর তোড়জোড় শুরু করে, কিন্তু দেবদাস শেষবারের মতো সেই গায়িকা মেয়েটির সাথে দেখা করতে নিচে যায়। মেয়েটি তখন দেবদাসের এই রক্তক্ষয়ী রূপ দেখে ভয় কেঁপে ওঠে। ঠিক সেই মুহূর্তে ইন্সপেক্টর হরি বিশাল পুলিশ বাহিনী নিয়ে পাড় ঘেরাও করে এবং ক্রস ফায়ারিং শুরু হয়। গোলাগুলির মাঝে একটি গুলি এসে সরাসরি মেয়েটির গলায় লাগে। সেই রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে। পুলিশ দেবদাসকে চারপাশ থেকে ঘিরে ফেলে গ্রেপ্তার করে। দেবদাস হাত জোর করে কান্নাকাটি করে ইন্সপেক্টর হরির পায়ে পড়ে আকুতি জানায়, স্যার, মেয়েটি সম্পূর্ণ নির্দোষ, ও কোনো অপরাধ করেনি, দয়া করে ওকে হাসপাতালে নিয়ে যান, ও মরে যাবে। কিন্তু খলনায়ক জুবিন পুলিশকে উস্কানি দিয়ে বলে, স্যার, এই মেয়েটির আগে পিছিয়ে কেউ নেই, ও বেঁচে থাকলে পরে আদালতে ঝামেলা করবে, ওকে এখানেই শেষ করে দিন। ইন্সপেক্টর হরি বিন্দুমাত্র ইতস্তত না করে পকেট থেকে রুমাল বের করে পিস্তলের মাথাটা পেঁচিয়ে সরাসরি মেয়েটির কপালে গুলি চালিয়ে দেয়। চোখের সামনে নিজের ভালোবাসার মানুষটিকে এভাবে মারা যেতে দেখে দেবদাস চিৎকার করে ওঠে, কিন্তু সে তখন খাঁচায় বন্দি সিংহ। পুলিশ স্টেশনে এনে দেবদাসের ওপর চালানো হয় পৈশাচিক নির্যাতন। তার উপর অমানসিক অত্যাচার করা সত্ত্বেও দেবদাস মুখ থেকে একটি শব্দ বের করে না। ঠিক এই সময় গল্পে আগমন ঘটে চন্দ্রা নামের এক মহিলার, যার অতীত ছিল এক চরম নির্মমতার ইতিহাস। মাত্র 16 বছর বয়সে এক নরপশু ডাক্তার জরায়ু কেটে তাকে চিরতরে সন্তান ধারণের ক্ষমতা থেকে বঞ্চিত করেছিল। এরপর তাকে বিক্রি করে দেওয়া হয় এক পতিতালয়। কান্না, রক্ত আর অত্যাচারের মধ্য দিয়ে গত 15-16টা বছর ধরে প্রতিনিয়ত অচেনা খদ্দেরদের মনোরঞ্জন করাই ছিল তার জীবন। তার চোখের জল শুকিয়ে গিয়েছিল, কেবল পড়েছিল এক জ্যান্ত লাশ। এদিকে ইন্সপেক্টর হরি আরশু ভাইয়ের কোনো এক কাছের পুলিশ অফিসারকে টর্চার করে আরশু ভাইয়ের গোপন আস্তানা জেনে ফেলে। সেখানে পুলিশ আক্রমণ চালিয়ে আরশু ভাই ও তার পরিবারকে নির্মমভাবে হত্যা করে। অন্যদিকে দেবদাসকে যখন অন্য এক নির্জন জায়গায় নিয়ে গিয়ে এনকাউন্টার করার চেষ্টা করা হয়, তখন এক্সপার্ট দেবদাস এক মুহূর্তে নিজের হাত ছাড়িয়ে নিয়ে এক পুলিশ অফিসারকে রিভলভার ছিনিয়ে নেয় এবং একাই পুরো এনকাউন্টার টিমকে গুলি করে উড়িয়ে দেয়। সেখান থেকে মুক্ত হয়ে সে সোজা আরজু ভাইয়ের দেওয়া জুবিনের কোঠায় আস্তানায় চড়া হয়। হাতে ধারালো ছুরি নিয়ে দেবদাস একে একে জুবিনের সব গুন্ডাদের জবাই করতে থাকে। অবশেষে জুবিনকে পেয়ে তার গলা কেটে ফেলে নিজের প্রতিশোধ নেয়। এরপর সে পতিতলার মালকিনকে মেরে সব মেয়েদের ঘর থেকে বের করে দিয়ে বলে, আজ থেকে তোরা সবাই মুক্ত,
যার যেখানে খুশি চলে যা। সবাই পালিয়ে গেলেও কেবল চন্দ্রা এক কোণে দাঁড়িয়ে থাকে। চন্দ্রাকে দেখতে অবিকল সেই মারা যাওয়া গায়িকার মতো লাগছিল। দেবদাস চন্দ্রাকে জিজ্ঞাসা করে, তুমি কি কমবেটু থেকে এসেছো? চন্দ্রা উত্তর দেয়, না, আমি কলকাতা থেকে এসেছি। 16 বছর ধরে এই খাঁচায় বন্দি, আমার যাওয়ার কোনো জায়গা নেই। দেবদাস তাকে আশ্বাস দেয়, আমি তোমাকে এক নিরাপদ জায়গায় পৌঁছে দেব, সেখানে তুমি নতুন করে জীবন শুরু করবে। পরদিন সকালে সমুদ্র সৈকতে দাঁড়িয়ে চন্দ্রা জীবনের প্রথম 16 বছর পর মুক্ত বাতাসে শ্বাস নেয়। দেবদাস তাকে বলে, তুমি কোনো ভালো ছেলেকে বিয়ে করে শান্তিতে সংসার করো। চন্দ্রা পাল্টা প্রশ্ন করে, তুমি কেন আমার সাথে সংসার করো না? দেবদাস উত্তর দেয়, তুমি আমার অতীত জানো না, আমার সাথে থাকলে তুমি ধ্বংস হয়ে যাবে। কিন্তু চন্দ্রা ভালোভাবেই বুঝে গিয়েছিল যে দেবদাস বাইরে থেকে যতটা হিংস্র, ভেতর থেকে ততটাই দয়ালু। এরপর তারা সবাই মিলে তাদের অন্য এক বন্ধুর স্বামীর বিয়েতে যায়, কারণ স্বামী অপরাধ জগৎ ছেড়ে ভালো পথে ফিরেছিল। কিন্তু সেই ড্রাইভারটি যাকে আরশু ভাই সীমান্তে গাড়ি পারাপার করার জন্য পাঠিয়েছিল, সে গোপনে হিংসার বশে পুলিশের কাছে তাদের লোকেশন ফাঁস করে দেয়। কারণ ড্রাইভারটি নজর ছিল চন্দ্রার ওপর, সে চন্দ্রাকে বিছানায় পেতে চেয়েছিল। পুলিশের অতর্কিত হামলায় তাদের বন্ধু সেবাস্টিয়ান ও কারাপ্পান ঘটনাস্থলেই গুলি খেয়ে মারা যায়। কোনো মতে বেঁচে যায় দেবদাস, কুটি এবং চন্দ্রা সেখান থেকে পালিয়ে যায়। তারা গ্রামের এক সাধারণ বাড়িতে আশ্রয় নেয়, কিন্তু সেই বাড়ির এক ছেলে চোরের মতো গোপনে পুলিশকে ফোন করে তাদের খবর দিয়ে দেয়। সকালে গাড়ি ছাড়ার সময় দেবদাস আবার সেই পরিবারকে কিছু সাহায্য করতে গেলে পুলিশ এসে তাকে আবার গ্রেপ্তার করে নিয়ে যায়। কুটি চন্দ্রাকে টেনে নিয়ে পালিয়ে যেতে চাইলে চন্দ্রা সাফ জানিয়ে দেয়, যে মানুষটা আমার জন্য নিজের জীবন বাজি রাখতে পারে তাকে আমি এভাবে পুলিশের হাতে মরতে দেব না। চন্দ্রা আগে দেবদাসের কাছ থেকে পিস্তল চালানো শিখেছিল। চন্দ্রা গায়ে এক লম্বা চাদর জড়িয়ে দুটি রিভলভার দুই হাতে নিয়ে সোজা পুলিশ স্টেশনে ঢুকে পড়ে। বাইরে কুটি একের পর এক ককটেল ও বোমার বিস্ফোরণ ঘটায়। থানার ভেতর হুলস্থুল পড়ে গেলে চন্দ্রা দুই হাতে গুলি চালাতে চালাতেই ভেতরের সব পুলিশকে কুপোকাত করে ফেলে। সে দেবদাসের লকআপের তালা ভেঙে তাকে মুক্ত করে আনে। দেবদাস সেই প্রধান কনস্টেবলকে পিটিয়ে মেরে ফেলার সময় চিৎকার করে বলে, ওর নাম চন্দ্রা, ও কোনো বাজারের মেয়ে নয়, ও আমার সম্মান। সেখান থেকে পালিয়ে তারা যখন বর্ডার পার হওয়ার প্রস্তুতি নিচ্ছিল, ঠিক তখন সেই বয়স্ক মেকানিক যাকে আমরা গল্পের শুরুতে দেখেছিলাম, তার দোকানে বসে এক খদ্দের সাথে কথা বলছিলেন। সেই খদ্দের লোকটি কিন্তু অন্য কেউ নয়, সে ছিল আরশু ভাইয়ের লোক। লোকটি মেকানিক বৃদ্ধকে বলে, তোমার ছেলে দেবদাস খাঁটি সোনা, তুমি যে ছেলেকে ভুল বুঝে মুখ ফিরিয়ে রেখেছো সে কিন্তু তোমার নাম উজ্জ্বল করার কাজই করেছে। এরপর উন্মোচিত হয় এক অবিশ্বাস্য সত্য, সেই সরল গ্রাম্য লোকটির 7 লাখ টাকা যেটা পুলিশ ছিনতাই করে নিয়েছিল, সেই টাকা কিন্তু দেবদাস কোনো অপরাধের মাধ্যমে জোগাড় করেনি। চন্দ্রার সাহায্যে শহরের বড় বড় দুর্নীতিগ্রস্ত বিজনেসম্যান এবং পুলিশ অফিসারদের ব্ল্যাকমেইল করে তাদের নোংরা টাকার ফান্ড থেকে সেই 7 লাখ টাকা আদায় করেছিল। দেবদাস তার বাবার কাছে এসে সেই 7 লাখ টাকা তুলে দেয়, যাতে সেই অনাথ শিশুটি ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে বড় অফিসার হতে পারে এবং তার বাবার স্বপ্ন পূরণ হয়। দেবদাস তার মেকানিক বাবার সামনে দাঁড়িয়ে চোখের জল ফেলে বলে, বাবা, আমি হয়তো পড়ালেখা করে অফিসার হতে পারিনি, কিন্তু আমি তো কোনো অন্যায় করিনি। তুমি কেন আমার সাথে এতগুলো বছর কথা বলোনি? বৃদ্ধ বাবা কান্না চেপে বলেন, তুইও তো কোনোদিন এসে আমার খোঁজ নেসনি। দেবদাস মুচকি হেসে বলে, ঠিক আছে বাবা, আমার একটা শেষ কেস সলভ করা বাকি আছে, সেটা শেষ করে এসে আমি আপনার সাথে সারা জীবন কথা বলবো। দেবদাসের সেই শেষ কেস ছিল রক্তচোষা ইন্সপেক্টর হরির অধ্যায় চিরতরে বন্ধ করা। কারণ ইন্সপেক্টর হরি তখন কুটিকে একা একা মাঠে ঘিরে ধরে গুলি করে মারার প্রস্তুতি নিচ্ছিল। ঠিক শেষ মুহূর্তে দেবদাস এবং চন্দ্রা গাড়িতে করে সেখানে ঝড়ো গতিতে এসে উপস্থিত হয়। দেবদাস আর চন্দ্রা একসাথে গর্জে ওঠে। মুহূর্তের মধ্যে হরির সব পুলিশ বাহিনীকে রক্তের সাগরে ভাসিয়ে দেয় তারা। দেবদাস নিজ হাতে নির্মমভাবে ইন্সপেক্টর হরিকে হত্যা করে তার সমস্ত অপরাধের হিসাব চুকিয়ে দেয়। আহত কুটিকে উদ্ধার করে তারা এক নিরাপদ স্থানে নিয়ে যায়। কুটি চন্দ্রার দিকে তাকিয়ে চোখে জল নিয়ে বলে, চন্দ্রা, দেবদাস যতদিন তোর সাথে আছে এই দুনিয়ার কোনো শক্তি তোকে ছুঁতে পারবে না। অবশেষে চন্দ্রা এবং দেবদাস হাত ধরে নতুন এক জীবনের উদ্দেশ্যে অন্ধকারের বুক চেড়ে ভবিষ্যতের দিকে এগিয়ে যায়। আর এভাবেই শেষ হয় দারুণ সাসপেন্স ও ক্লাইম্যাক্সে ভরপুর সিনেমা ডিসি দ্য ব্লাডি ভ্যালেন্টাইনের গল্প। এক বাবার স্বপ্ন, পুলিশের নির্মমতা আর ভালোবাসা ও প্রতিশোধের এই অদ্ভুত মেলবন্ধন আপনার কেমন লাগলো তা আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে একদম ভুলবেন না। আপনার একটি লাইক এবং কমেন্ট আমাদের নতুন ভিডিও বানাতে অনেক বেশি অনুপ্রাণিত করে। আপনি যদি আমাদের দ্য ব্যাড স্পিরিট চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে দিন, যাতে আমাদের প্রতিটি রক্তহীন করা মুভি ব্রেকডাউন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো রোমাঞ্চকর গল্পের সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।